গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের অনেক এলাকা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারে বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে, আর কুয়াকাটায় পানির তোড়ে ভেসে যায় সৈকতের বিভিন্ন জিনিসপত্র। জোয়ারে তলিয়ে যায় নোয়াখালীর পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপের হাতিসহ বেশিরভাগ এলাকা। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে পড়েন অন্তত ৩০,০০০ মানুষ। কেউ কেউ চলে যান সাইক্লোন শেল্টারে। বরগুনায় অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়ে তলিয়ে যায় নিচু এলাকায় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। আবহাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা নেই, তবে বৃষ্টিপাত চলবে ১ জুন পর্যন্ত। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে চাই। বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। আবু জাফর, জানাবেন আবহাওয়ার খবরাখবর সেখানকার। মিলা, আসলে আমি যদি আপনাকে বলি, আসলে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি আসলে গতকালকে থেকে যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি ছিল, রাতেও যে বৃষ্টি ছিল, আসলে এই মুহূর্তে এসে বৃষ্টি নেই এবং মেঘলা আবহাওয়া। আর যেটি দেখছেন যে আমার পিছনের যে এই নদীর দিক থেকে কিন্তু এখন ভাটা চলে, যার কারণে কিন্তু আসলে জোয়ারের যে পানির যে প্রভাব যেটি থাকে সেটি এই মুহূর্তে নেই। কারণ হচ্ছে যে হয়তো কিছুক্ষণ পরে জোয়ার হবে এবং সেই জোয়ার হয়তো বা দুপুর 11টা থেকে 12টার দিকে যখন ভরা জোয়ার হবে, তখন কিন্তু আসলে সেই যে জোয়ারের প্রভাবে যে নিম্ন অঞ্চল প্লাবিত হয়। এবং গতকাল যে বিষয়টি হয়েছিল, যে গতকাল কিন্তু বিপদ সীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছিল, যার কারণে কিন্তু নিম্ন অঞ্চলের যে বাড়ি, বসত বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু প্লাবিত হয়েছিল এবং ফেরিঘাট পর্যন্ত তলিয়ে গিয়েছিল, যে ফেরি চলাচল বন্ধ ছিল। তো গতকাল রাত্রে জোয়ারেও কিন্তু আসলে অস্বাভাবিক পানি হয়েছে এবং যেটি আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আজকেও কিন্তু জোয়ারের পানি আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি কতটা বাড়বে, কতদূর পর্যন্ত বাড়বে, সেটি হয়তো জোয়ার হলে বা ভরা জোয়ারের সময় সেটি বোঝা যাবে। আর যেটি হচ্ছে যে আসলে আমরা গতকালকে থেকে যে বৃষ্টিপাত যে যা ছিল এবং রাতেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, তবে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা এ ধরনের কোনো দুর্ঘটনা বা খবর পাওয়া যায়নি। যেহেতু বাতাসের গতিবেগটা আসলে তেমনটা ছিল না, যার কারণে ক্ষয়ক্ষতিটাও ওরকম হয়নি। আর আমি যে বিষয়টি উপকূলেও খোঁজ নিয়েছি, সেরকম কোনো এখন পর্যন্ত খোঁজ খবর পাওয়া যায়নি। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। মিলা। জি আবু জাফর, ধন্যবাদ আপনাকে। দর্শকের নিয়ে আলোচনাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AR জুয়েল। জুয়েল, মিলা, গতকালকে থেকে কিন্তু সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কিন্তু যে আগামী 29, 30 এবং যে 3 দিন বৃষ্টিপাতের যেটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন হচ্ছে। এবং এছাড়াও কিন্তু এই পাহাড়ি উজানের যে আমাদের যে মেঘালয়ের যে চেরাপুঞ্জি, সেই চেরাপুঞ্জিতে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের যে পূর্বাভাস দিয়েছিল, সেটিও কিন্তু কাল কাল রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের সুরমা নদী সহ হাওর অঞ্চলের পানি কিন্তু দ্রুতই বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত সবগুলো নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং পাউবো কর্মকর্তারা বলেছেন যে এই 3 দিন বৃষ্টিপাত এবং চেরাপুঞ্জির বৃষ্টির ফলে কিন্তু সুনামগঞ্জের সবগুলো নদীর পানি বৃদ্ধি পাবে এবং হাওরের পানি বৃদ্ধি পাবে। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে যদি পাহাড়ি ঢল বেশি পরিমাণ হয়, সেই ক্ষেত্রে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পেয়ে একটা নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত ওইভাবে বৃষ্টিপাত না হয় সুনামগঞ্জ কিছুটা শঙ্কামুক্ত আছে। তারপরও ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে বন্যা মোকাবেলার সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং তারা বলেছেন যে সুনামগঞ্জের যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো, নিম্নাঞ্চলগুলো, তাহিরপুর, দোয়ারাবাজার, বিশম্বরপুর,
এবং যে শাল্লা সহ যে এলাকাগুলো সীমান্ত পাহাড়ি ঢল নামে সেই এলাকা কিন্তু ঝুঁকিতে থাকার কারণে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছেন। তারা যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং তারা বলেছেন যে জরুরি খাদ্য যোগাযোগের ক্ষেত্রে এবং সব ধরনের শুকনো খাবার এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এবং তারা বলেছেন যে যদি পাহাড়ি ঢল এবং সুনামগঞ্জ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে সেই ক্ষেত্রে প্রত্যেকটি উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত গতকালকে থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকেও ভোর থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সুরমা নদী সহ সুনামগঞ্জে যে সবগুলো নদ নদী পানি বৃদ্ধি পেয়েছে বা এখনো সুরমা নদীর পানি বিপদসীমার নিচে আছে, যার ফলে কিছুটা স্বস্তি। তবে যদি পাহাড়ি ঢল এবং এই 3 থেকে 4 দিন বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে একটি একটি শঙ্কা আছে। তবে এখন পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত আছে এবং পাহাড়ি ঢলও আছে সেই ক্ষেত্রে পানি একটু বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 3 দিন পরে বৃষ্টির থেমে যাওয়ার কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে বন্যার যে বড় ধরনের কোনো আশঙ্কা এখন পর্যন্ত সুনামগঞ্জবাসীর কাছে নেই। বেলা। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, পানিবন্দী মানুষের দুর্ভোগ কতটা দেখছেন? সারাদিনই কিন্তু বৃষ্টি হয়েছে এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু নিম্ন অঞ্চল সবচেয়ে বেশি পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে ভোলার ঢালচর, চরপাতিলা, চরনিজাম, কলাতুলি সহ মনপুরার বেশ কয়েকটি জায়গায় পানিবন্দী হয়েছে এবং অনেক জায়গায় রিং বেড়িবাঁধগুলো ভেঙে পানিবন্দী হয়েছে। এবং আমরা সকাল থেকে খবর নিয়েছিলাম যে ঢালচরে এখনো মানুষ কিন্তু তারা পানিবন্দী রয়েছে। এইটি বিচ্ছিন্ন একটি ইউনিয়ন হওয়াটা কিন্তু এখানে দুর্গম এলাকায়, সেখানে মানুষজন কিন্তু একরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা এখানে জীবন কাটাচ্ছে। তবে প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা সার্বক্ষণিক বিষয়টি মনিটরিং করছেন, তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য। এছাড়াও ভোলার মনপুরার কিন্তু বেশ কয়েকটি জায়গায় বেড়িবাঁধের কাজ চলমান থাকাতে পানির তীব্র স্রোতে কিন্তু কয়েকটি জায়গার লোকালয়ে পানি প্রবেশ করেছে। প্রায় 5টি গ্রামে পানিবন্দী অবস্থায় রয়েছে। ভোলার সাথে কিন্তু এখন পর্যন্ত ভোলা, লক্ষ্মীপুর, ঢাকা নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে, যেহেতু আবহাওয়ার এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। সকাল থেকে আমরা বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 70 মিলিমিটার মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 ঘন্টায়, তারা বলছেন। এছাড়াও ভোলার যদি এই যে চরাঞ্চলগুলো রয়েছে, চরাঞ্চলগুলোতে যে গবাদি পশু, সেই গবাদি পশুর যারা এই ঈদকে সামনে রেখে বিক্রি করার জন্য পরিকল্পনা, তারা কিন্তু এই দিনের কম শঙ্কার মধ্যে রয়েছে। অনেকেরই কিন্তু গবাদি পশু একরকম পানিবন্দী অবস্থায় তারা কিন্তু মারাও গিয়েছেন বলে আমরা খবর পেয়েছি। এছাড়াও কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু ভোলায় বিদ্যুৎ পরিস্থিতি খুবই নাজুক অবস্থা, বিদ্যুৎ নেই বললেই চলে। কিছু সময়ের জন্য শহর কেন্দ্রিক দিলেও কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু মানুষ সমস্যার মধ্যে পড়েছে। তবে অভিযোগটা কি বলছেন যে তারা এটি নিরসন করার চেষ্টা করছেন। তো মিলা, ভোলার থেকে এই ছিল সর্বশেষ খবর। ফের আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে চাই, ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন স্বপন। দিলদার। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ফেনীতেও প্রভাব পড়েছে। গত 2 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। গত রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে, যদিও এখন বৃষ্টি কিছুটা কম রয়েছে। আমি এখন রয়েছি ফুলগাজীর মুহুরী নদীর পাড়ে। এখানে গতকাল সন্ধ্যা পর্যন্ত পানি অনেক কম ছিল, এখন পানি বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না, যার ফলে তারা জানিয়েছে যে ভারতের উজানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে বিপদসীমা ক্রস করবে না। তবে এক্ষেত্রে জেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন। তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছেন এবং পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সহ পুরা জেলায় তারা সকল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ যারা স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলেছেন এবং তাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন তা সরবরাহ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বলে রাখি, এখানে যে আমাদের পরশুরামের যে বল্লার মুখের বাঁধ রয়েছে সীমান্ত এলাকায়, গত রাত্রে তারা ভারত সীমান্তে তারা কিছু কাজ করতেছিল, কিন্তু স্থানীয় এবং বিজিবির বাধা তারা করতে পারে নাই। ওই বল্লার মুখের বাদ দিয়ে গতবার ফেনীতে পানি প্রবেশ করে পুরো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ এসব এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং
2,500 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল এবং 29 জন গত বছর এই যে পানিতে মারা গিয়েছিল। সেই কারণে এবার আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে মহুরী নদীর পানি উজান থেকে পানি আসার পরে মহুরী নদীতে পানি প্রবাহিত হওয়ার পরে মহুরী, কহুয়া, সিলোনিয়ার নদী দিয়ে প্রবাহিত হয়। যে পরশুরাম, ফুলগাজী, ছাগলিয়া আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সকল উপজেলাগুলোতে পানি প্রবাহিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে। তবে দিলদার হোসেন স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু নেত্রকোনার পরিস্থিতি জানতে চাই। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, নিম্নচাপের প্রভাব কতটা দেখছেন সেখানে? নেত্রকোনায় কিন্তু গতকাল রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সকালে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। আমরা সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে নেত্রকোনার এখনো পর্যন্ত সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে সবচেয়ে পানি বৃদ্ধি পেয়েছে কলমাকান্দার উর্ধাকালী নদীর যে এলাকা, সেখানে কিন্তু পানি একটু বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রত্যেকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়ে আসলে জেলা প্রশাসনের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে আসলে জেলার প্রত্যেকটি উপজেলা প্রশাসনকে কিন্তু করার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। শুকনো খাবার সরবরাহ করা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমি সকাল থেকেই কিন্তু বিভিন্ন এলাকায়ও খবর নিয়েছি। তারা বলছেন যে নদ নদীর পানি বৃদ্ধি পেলেও সেই নদীর পানি কিন্তু উপচে এখন পর্যন্ত কোনো এলাকায় প্রবেশ করতে দেখা যায়নি। এবং সাধারণ মানুষও বলছে যে এই যে বৃষ্টিপাত সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা পানি বৃদ্ধি পেয়ে আসলে লোকালয়ে প্রবেশ করতে পারে। তবে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ভারী যে বর্ষণ সেটি কিন্তু গতকাল রাতে হয়েছিল এবং সকালে যে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু গতকাল রাতের থেকে অনেকটাই কমেছে বলে আমরা জানতে পেরেছি। লীলা। হানিফুল্লাহ আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী ও নেত্রকোনা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।